এবং সার্জিও গোর মনে করেন যে শেখ হাসিনার এখন আসলে বাংলাদেশে ফেরার মতো পরিস্থিতি সৃষ্টি হয়েছে এবং শেখ হাসিনার এই প্রত্যাবর্তনকে কেন্দ্র করে দেশ জুড়ে আওয়ামী পরিবার বা আওয়ামী পক্ষে যেমন আওয়ামী বিপক্ষে বা প্রতিপক্ষেও কিন্তু একটা প্রতিক্রিয়া দেখা গেছে। হ্যাঁ, কেউ আনন্দে উদ্ভাসিত উদ্বেলিত, কেউ প্রতীক্ষা করছে, কেউ ভয় কাঁপছে এবং প্রতিপক্ষ বিশেষ করে জামাত তো এখন মোটামুটি রাজনীতিতে ডাউন। এই যে খাদে পড়ছে, যে কাম লালসা যৌনতা পর্ণ ছবি এসবের যে খাদে পড়ছে, সেখান থেকে জামাত কিভাবে উঠবে সেটা ভিন্ন বিষয়, কিন্তু বিএনপির ভেতরেও কিন্তু একটা ভয় ঢুকে গেছে। এই যে শনিবার দিন স্থায়ী কমিটির মিটিং হলো, এ সম্পর্কে সামান্য হিন্টস দিয়েছিলাম গতকাল। সেখানে মন্ত্রীদের সমালোচনা হয়েছে, কিছু মন্ত্রীকে বাদ দেওয়ার কথা বলা হয়েছে, অনেককে নতুন করে মন্ত্রী পরিষদে নেওয়ার ব্যাপারে আলোচনা হয়েছে। সেখানে রিজভী ভাইকেও একটা বলা হয়েছিল যে আপনিও একটা মন্ত্রণালয়ের দায়িত্ব নেন। তখন রিজভী ভাই বলেছে মন্ত্রিত্ব দিয়ে কি হবে, সরকারই তো যেখানে থাকবে না। তার মানে একটা ভয়, একটা আলোচনা তাদের ভেতরে শুরু হচ্ছে। এবং শেখ হাসিনা যদি ফেরে, শেখ হাসিনা কি শুধুমাত্র এই সার্জিও গোরের উপরে নির্ভর করে ফিরবেন, পশ্চিমা রাষ্ট্রসমূহের উপরে নির্ভর করে ফিরবেন? আজকের রাজনৈতিক বাস্তবতায় আমাদের আন্তর্জাতিক সমর্থন দরকার, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু দিল্লিতেও যখন কথা বলেছি, শেখ হাসিনার কিন্তু প্রধান ভরসার জায়গা বাংলাদেশের মানুষ। তিনি বলেছেন যে আমি বাংলাদেশের মানুষের উপরে আস্থা রেখে দেশে ফিরবো এবং বাংলাদেশের মানুষের কাছেই ফিরবো এবং বাংলাদেশের মানুষ আমার ব্যাপারে সিদ্ধান্ত নেবে। মানে একজন জনদরদি গণবান্ধব নেতার মতোই কথা বলেছেন তিনি। এবং এখন অলরেডি আলোচনা শুরু হয়ে গেছে যে শেখ হাসিনা যেদিন দেশে ফিরবেন সেদিন তাকে রিসিভ করতে কত লোক যাবে। কেউ বলেন 1 কোটি, কেউ বলেন 2 কোটি, অথচ 5 লাখ লোকও যদি যায় তাহলে কিন্তু ওই ওই শহরটা যেখান থেকে তিনি ঢুকবেন বাংলাদেশে, সেই জায়গাটা কিন্তু একটা মানে অচল অবস্থা তৈরি হয়ে যাবে। তার মানে জনগণের উপরে আস্থা রেখে শেখ হাসিনা ফিরছেন। সহযোগী শক্তি হিসেবে বিদেশি সমর্থন, প্রতিবেশী রাষ্ট্রের সমর্থন, এগুলো ইস অল ফাইন, বাট শেখ হাসিনার আস্থার মূল জায়গাটা হলো বাংলাদেশের মানুষ। এবং গত 2 বছরে এত অত্যাচার নির্যাতনেও কিন্তু আওয়ামী লীগ ভেঙে পড়েনি, বরং আওয়ামী লীগ আরো শক্তিশালী হয়েছে, তৃণমূল আওয়ামী লীগ অনেক শক্তিশালী হয়েছে। এবং আমার ধারণা 1981 সালের 17ই মে দেশে আসার পর থেকে আজ পর্যন্ত শেখ হাসিনার যে জনপ্রিয়তার গ্রাফ যদি করি, তাহলে এখন নিঃসন্দেহে তিনি মানুষের কাছে ভীষণ জনপ্রিয়। তার জনপ্রিয়তার গ্রাফ এখন অনেক উঁচুতে। সো শেখ হাসিনা ফিরবেন, এটা মোটামুটি নিশ্চিত হয়ে গেছে। ডিসেম্বরের মধ্যে ফিরবেন, কিন্তু এখন ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করবেন কিংবা তার আগে ফিরবেন সেটা নিয়ে আলোচনা হচ্ছে। এবং দেশে ফেরার আগে তিনি একটু আজমির শরীফে যেতে চান। আজমির শরীফে বঙ্গবন্ধুও গিয়েছিলেন, নেত্রী অনেকবার গিয়েছেন। তো এবার যদি তিনি যান আজমির শরীফে, তো বঙ্গবন্ধু যে আজমির শরীফে গিয়েছিলেন তার একটা ছবি কিন্তু আছে এবং ছবিটা আমাদের কাছে আছে। আমরা সেই ছবিটা প্রিন্ট করে বাধাই করে আমি বাংলাদেশ থেকে সেটা নেত্রীর কাছে অলরেডি আমরা পাঠিয়ে দিয়েছি। সুতরাং সবকিছু ঠিকঠাক মতোই চলছে এবং ইনশাল্লাহ বাংলাদেশের মানুষের কাছে তাদের নেত্রী শেখ হাসিনা ফিরে আসবেন। সার্জিও গোরের একটা এক্স হ্যান্ডেলের টুইটের ব্যাপারে বলি। গত 2 দিন ধরে সার্জিও গোরকে নিয়েই কথা বলছি। আসলে এই মুহূর্তে খুবই প্রাসঙ্গিক ভাবেই এই নামটি বারবার আসছে। সার্জিও গোর চলে যাবার সময় তিনি তার এক্স হ্যান্ডেলে একটি টুইট করেছেন এবং সেই টুইটে তিনি বলেছেন যে বর্তমান সরকারের সাথে তাদের যে পারস্পরিক পার্টনারশিপ এবং অর্থনৈতিক যে সম্পর্ক সেটা আরো জোরদার করার কথা বলেছেন। এবং তিনি এই 2 দেশের সম্পর্ক, এই যে গতানুগতিক একটা টুইট করেছেন, এই টুইটে উল্লসিত হয়ে অনেকেই দেখলাম যে দেখো যে আওয়ামী পন্থীরা গুজব ছড়াচ্ছে, আসলে কি এই টুইটেই তো সে বলে গেছে যে সরকারের সাথে খুব ফলপ্রসূ আলোচনা হয়েছে, সম্পর্ক এগিয়ে নিয়ে
যাবার ব্যাপারে টুইটে বলা হয়েছে। আমি একটু ফিরে যেতে চাই 2024 সালের মে মাসে। সেই সময়ে বাইডেন প্রশাসনের মধ্য এবং দক্ষিণ এশিয়া বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু বাংলাদেশে এসেছিলেন। তিনি যাওয়ার সময় বলে গিয়েছিলেন দুই দেশের পারস্পরিক সহযোগিতা ভবিষ্যতে কিভাবে আরো এগিয়ে নিয়ে যাওয়া যায় সেটি নিয়েই তিনি আলোচনা করেছেন। এবং এই সার্জিও যে টুইট করেছেন অনেকটা একই ভাষা ছিল ডোনাল্ড লুর। কিন্তু এখন আমরা জানি যে ডোনাল্ড লু মে মাসে এসেছিলেন আসলে রেজিম চেঞ্জের যে জঙ্গি অভ্যুত্থান সেটার ফাইনাল মিটিং করতে। সবার সাথে তিনি মিটিং করে গেছেন, এমনকি একদম ইনফ্লুয়েন্সার লেভেলে পর্যন্ত তিনি মিটিং করেছেন। সুতরাং তারা এক্স হ্যান্ডেলে কি টুইট করলো, কি বিবৃতি দিল, সেটি শেষ কথা নয়। বাংলাদেশ 2024 সালের 5ই আগস্ট রেজিম চেঞ্জের পর থেকে ভালো নেই। যতগুলো ইন্ডিকেটর আছে একটা দেশকে আপনি ভালো বলবেন, ডেমোক্রেসি বলেন, ইকোনমিক ইন্ডিকেটর বলেন, সোশ্যাল ইন্ডিকেটর বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি বলেন, মানবাধিকার বলেন, বিচার ব্যবস্থা বলেন, কোন ইন্ডিকেটরে বাংলাদেশ 2005 সালের 5ই আগস্টের পর থেকে সামনে এগিয়েছে? এখন প্রত্যেকটা দেশ, বিশেষ করে এই পশ্চিমা দেশগুলো, তাদের কিন্তু একটা ইনফরমেশন সোর্স আছে। বাংলাদেশের প্রকৃত পরিস্থিতি কি তারা তাদের দূতাবাস এবং নিজস্ব চ্যানেলে ইনফরমেশনটা নেয়। ধরেন আমেরিকা জানে বাংলাদেশে আসলে কি হচ্ছে, তাদের স্বার্থ রক্ষায় তারা কতটুকু কথা বলবে, কতটুকু অ্যাক্ট করবে সেটা আলাদা। বাংলাদেশের প্রকৃত অবস্থা জানার জন্য আমেরিকার সরকার বাংলাদেশ দূতাবাসে ওয়াশিংটনে যে প্রেস মিনিস্টার আছে তার মুখের দিকে তাকায় বসে থাকে না। প্রেস মিনিস্টার ফেসবুকে দুটো স্ট্যাটাস দিয়ে যদি মনে করে যে আমেরিকান গভর্নমেন্ট ওইটার উপরেই ডিপেন্ড করে বসে আছে, তাহলে বলতে হবে তিনি বোকার স্বর্গে বসবাস করছেন। আমরা 5ই আগস্টের আগে অনেক ফেসবুক সেলিব্রিটি দেখেছিলাম, তারা একটা স্ট্যাটাস দিলে লাখ লাখ রিয়াকশন হইতো। এখন তারা স্ট্যাটাস দিলে ওইটা 100-এর ঘরে নেমে গেছে। কমেন্টস তো পড়েই না, যতগুলো কমেন্টস পড়ে সেগুলো খুবই নেগেটিভ। এই কথাগুলো এই কারণেই বললাম যে বাংলাদেশের বর্তমান যে অবস্থা, তাতে বাংলাদেশকে কেন্দ্র করে যেসব বিশ্বের দেশগুলো ভাবে তারা নতুন করে ভাবছে। যে ইউরোপিয়ান ইউনিয়ন ডক্টর ইউনূসের কোনো অন্যায় চোখে দেখতো না, তারাও কিন্তু এখন নড়ে চড়ে বসেছে এবং তারা আর আগের মতো ব্ল্যাঙ্ক চেক দিচ্ছে না। তো এই কথা এই কারণেই বলছি যে সম্প্রতি সার্জিও গোর একজন ভারতের এক্স ডিপ্লোম্যাটের সাথে কথা বলেছেন এবং তিনি সেখানে বলেছেন যে আওয়ামী লীগের ব্যাপারে আমাদের মূল্যায়ন সঠিক ছিল না, আওয়ামী লীগের ব্যাপারে আমাদের কাছে পর্যাপ্ত তথ্য ছিল না, আওয়ামী লীগের জনপ্রিয়তা এবং সাংগঠনিক শক্তিটার ব্যাপারেও আমাদের মিসলিড করা হয়েছিল। এখানে আরেকটু প্রাসঙ্গিকভাবে বলি যে 2024 সালে যখন এই রেজিম চেঞ্জের জঙ্গি অভ্যুত্থানটা হয়, তখন আমেরিকার ক্ষমতায় ছিল বাইডেন প্রশাসন, মানে ডেমোক্র্যাটরা। এই ডেমোক্র্যাটের বিল ক্লিন্টন ফ্যামিলির সাথে ডক্টর ইউনূসের পার্সোনাল রিলেশন ছিল এবং ডক্টর ইউনূস তখন সরাসরি লবিস্ট ফার্মের মাধ্যমে এবং বিভিন্ন মেশিনারিজ কাজে লাগিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ, শেখ হাসিনার সরকার এগুলো সম্পর্কে ব্যাপক অপপ্রচার করেছে, ব্যাপক ভুল তথ্য দিয়েছে এবং যার ফলে এই রেজিম চেঞ্জ এবং রেজিম চেঞ্জের পরে আজকে বিশ্ব দেখতেছে যে এখানে তো জঙ্গিবাদের উত্থান হচ্ছে। শুধুমাত্র বাংলাদেশ ইজ গোয়িং ডাউন সেটা না, এই জঙ্গিবাদের উত্থানের সাথে সারা বিশ্বের শান্তি, নিরাপত্তা, সাউথ এশিয়ার স্থিতিশীলতা জড়িত এবং এই জায়গাটায় নড়ে চড়ে বসেছে বিশ্ব যে বাংলাদেশ কি আরেকটা আফগানিস্তান হবে, বাংলাদেশ কি আরেকটা সিরিয়া হবে। এই যে ভারতের এক্স ডিপ্লোম্যাটের কথা বললাম, উনি একটা প্রোগ্রামে আসবে বলে আমরা তার সাথে যোগাযোগ করছি। আপনারা জানেন যে আগামী 5ই আগস্ট দিল্লিতে ফরেন করেসপন্ডেন্টস ক্লাব অফ সাউথ এশিয়ায় একটা
সেমিনার হবে, আলোচনা সভা বলেন যাই বলেন, শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে একটা আলোচনা হবে। সেই আলোচনায় প্রধানমন্ত্রীর পুত্র সজীব ওয়াজেদ জয় থাকবেন, আমাদের সাবেক শিক্ষামন্ত্রী নওফেল থাকবেন, ক্রিকেটার সাকিব থাকবেন, আরো অনেকেই থাকবেন। এবং ধারণা করা হচ্ছে যে ওই মিটিং এ শেখ হাসিনা ভার্চুয়ালি যোগ দেবেন এবং সেখানে তিনি বক্তব্য রাখবেন, তার দেশের ফেরার ব্যাপারে কথা বলবেন। এটা এখন পর্যন্ত ধারণা করা হচ্ছে। আগস্ট মাসেই আবার দিল্লিতে আরো 3টা প্রোগ্রাম হবে। ইউরোপের হ্যান্ড ইন হ্যান্ড একটি মানবাধিকার সংস্থা আছে, তারাও এই ফরেন করেসপন্ডেন্স ক্লাবে একটা মিটিং করবে এবং আরো 2টো প্রোগ্রাম করবে একটা ইউনিভার্সিটিতে, এবং সেখানে ইউরোপের অনেক ডিপ্লোম্যাটরা আসবে। সো পুরো অগাস্ট মাস জুড়ে আমরা কিন্তু এই আলোচনাগুলো শুনবো, বাংলাদেশ বিষয়ক আলোচনা, এবং আরো তথ্য পাবো। তো ওই আগস্টের প্রোগ্রামেই ওই এক্স ডিপ্লোম্যাটকে স্পিকার হিসেবে ইনভাইট করার জন্যই মূলত আমরা যোগাযোগ করেছিলাম। তো তখন এই ইনফরমেশনটা পেলাম এবং এক্স ডিপ্লোম্যাট এটা নিয়ে পত্রিকায় একটা আর্টিকেল লিখেছেন। এটা একটি ব্রিটিশ দৈনিক পত্রিকায়। আমরা ধারণা করছি যে আগামী 1 সপ্তাহের মধ্যেই প্রকাশিত হবে। সেইখানে এই সার্জিও গোরের সাথে তার যে কথোপকথন, মানে শেখ হাসিনার কথা বলছে, কিন্তু আমরা তো জানি না। কিন্তু সাংসদদের মধ্যে যে আপার সঙ্গে দেখা করার জন্য এত হুড়োহুড়ি লেগেছে, তাতে আমার মনে কিঞ্চিত কিঞ্চিত সন্দেহ দেখা দিচ্ছে। সময় কি এগিয়ে এসছে? নালে আজকে সংসদের প্রশ্নোত্তর পর্ব শুরু হওয়ার আগে সকালবেলা একই গাড়িতে অমিত শাহ এবং রাহুল গান্ধী দুজনেই গেলেন আপনাদের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে। রাহুল গান্ধী এর আগে তো বহুবার গেছেন, সেটা আপনাদের আমি বলেছি, কিন্তু অমিত শাহ এই প্রথম। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এর আগে কখনো শেখ হাসিনার সঙ্গে গিয়ে দেখা করেননি। আজকে দুজনের 2টো ফুলের তোড়া নিয়ে গিয়ে দেখা করেন। তারপরে কি কথাবার্তা হয়েছে সে তার আমরা জানি না। তো তারপর তারা ফিরে এসেছেন এবং প্রশ্নোত্তর পর্বে আমার যোগ দিয়েছেন। এই অমিত শাহ, মোদী এদের সঙ্গে রাহুল গান্ধীর সংসদের ভেতরে হচ্ছে অহিনকুল সম্পর্ক। সংসদের ভেতরে বিতর্কের সময় একে অপরকে ধুনে নেন, কিন্তু সংসদের বাইরে তাদের সঙ্গে সব সময় বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। বন্ধুত্বপূর্ণ সম্পর্ক কেমন আমি তা আপনাদের একটুখানি বোঝাচ্ছি। এবং তার সঙ্গে এই আমাদের ভারতবর্ষের বিখ্যাত হার্ট সার্জন ডক্টর দেবী শেঠি, তিনি বা আজকে তড়িঘড়ি ব্যাঙ্গালোর থেকে কেন্দ্র তাকে উড়িয়ে আনছে কেন? শেখ হাসিনাকে কাছে উড়িয়ে আনছেন কেন? শেখ হাসিনা বহাল তবি আছে, তবিয়তে খুব সুস্থ শরীর, তাহলে হঠাৎ দেবী শেঠি কেন? আমি দেবী শেঠির প্রসঙ্গে আমি পরে আসছি। রাহুল গান্ধীর কাণ্ড কারখানা আপনি যদি সংসদের ভেতরে দেখেন, হাসির রোল উঠে যাবে। সরকার প্রতি অনাস্থা প্রস্তাব এনে একেবারে মোদীকে ধুনে দেওয়ার পর একেবারে উঠে গিয়ে চেয়ার বেঞ্চ থেকে উঠে গিয়ে সোজা মোদীকে জড়িয়ে ধরলেন। অপ্রত্যাশিতভাবে মোদীও খুব অবাক হয়ে গিয়েছেন। তারপর নিজের চেয়ারে বসে না মোদীকে চোখ টিপলেন এরম করে, মানে কেমন দিলাম, ব্যাপারটা এরকম। আর অমিত শাহের সঙ্গে তো অমিত শাহকে সবসময় ধুলছেন তার নীতি নিয়ে, তার কার্যকলাপ নিয়ে। এরা দুজনে কিন্তু আলাদা আলাদা যেতে পারতেন। যাওয়ার কথা ছিল আরো একজন, আসাদুদ্দিন ওয়েসি, কিন্তু তার দেরি হয়ে যাওয়ার জন্য আসাদুদ্দিন ওয়েসি সঙ্গে যেতে পারেননি। আসাদুদ্দিন ওয়েসির আবার একটা গল্প আছে, সেটাও আমি বলবো।
আমি ধীরে ধীরে গল্পের মোড়ক খুলছি। এখন তারা ফিরে আসার পর আসাদুদ্দিন ওয়েসি তিনি আবার একা চলে গিয়েছেন। তিনিও একজন কট্টর আমাদের মানে সরকার বিরোধী। কিন্তু শেখ হাসিনা প্রসঙ্গে তারা কিন্তু সব কিন্তু ওই একটা এই যে হুড়োহুড়ি লাগা, সবাই মিলে দেখা করে তাকে ফুল দোয়া, ফুলের তোড়া দোয়া, এতে আমার মনে একটা সন্দেহ জাগছে যে তার ফেরাটাই খুব আসন্ন। আমরা জানি না, কিন্তু সরকার তো জানে এবং সংসদের মধ্যে আলোচনা হয়েছে, নিম্নকক্ষে উচ্চকক্ষে আলোচনা হয়েছে, কিন্তু এই নিয়ে কেউ কোনো কথা বলেননি। এবার আমাদের ওএসির কথায় আসে। ওএসি মানুষটা একটু ভিন্ন ধরনের। সেন্ট্রাল হলে যখন সংসদে থাকতে থাকতে প্রত্যেকেরই ঘর রয়েছে, আলাদা আলাদা করে ঘর রয়েছে, মন্ত্রী বিরোধী দলের নেতা তাদের প্রত্যেকের ঘর রয়েছে, তো তারা হাওয়া বাতাস খেতে খেতে খাওয়ার জন্য মাঝে মাঝে সেন্ট্রাল হলে গিয়ে বসেন। এবার যখনই আসাদুদ্দিন ওয়েসি দেখেন যে অমিত শাহ সেন্ট্রাল হলে বসে আছেন, তিনি চুপ করে উঠে যান। উঠে গিয়ে অমিত শাহর ঘরে গিয়ে, এখন যিনি দ্বাররক্ষী তিনি তো চেনেন, আসাদুদ্দিন ওয়েসি মাঝে মাঝে ঢোকেন, ঢুকে ওই খাগড়া ফেবরা এই ধরনের কিছু খাবার রয়েছে, রাজস্থানী খাবার। এই খাগড়া ফেবরা কিরকম, অনেকটা আপনার চানাচুরের ভেতরে যে পাপড়ি থাকে না, ওই পাপড়ি টাইপের, ভিন্ন টাইপের মশলা থাকে এবং ওপরে একটা অন্যরকম মশলা থাকে, খেতে খুব সুস্বাদু। আমাদের এখানে রাজস্থানী দোকানগুলোতে আপনারা পাবেন, চান্দের মল হ্যান ত্যান অনেক কিছু আছে, তাদের কাছে পাবেন। উনি করেন কি, অমিত শাহ ওই একটা ডিব্বাতে করে ওই খাগড়া এনে রেখে দেন, খিদে পেলে উনি খাগড়া খান। এখন এই আসাদুদ্দিন ওয়েসি গট 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 করে তার ঘরে ঢুকবেন, ড্রয়ারটি টেনে বার করবেন, ওখান থেকে দুটো খাগড়া নিয়ে তার রুমালের মধ্যে নিয়ে সোজা পাঞ্জাবের পকেটে, আবার বাক্স টাক্স আটকে ড্রয়ারের মধ্যে ঢুকিয়ে দিয়ে হাঁটতে হাঁটতে আবার এসে সেন্ট্রাল হলে ঠিক অমিত শাহের সামনে বসে রুমাল বার করে ওখানে বসে বসে খাগড়া খান। অমিত শাহ সব বোঝেন, মুচকি মুচকি হাসেন। তো একদিন অমিত শাহ এক বাক্স খাগড়া একবার সেন্ট্রাল হলে সবার সামনে আসাদুদ্দিন ওয়েসিকে দিয়েছেন, যে আপনি এত লুকিয়ে লুকিয়ে ঢোকেন, লোকে বিচ্ছিরি ভাববে, আমি আপনাকে দিয়ে দিলাম এটা, আবার যখন শেষ হবে তার আগে আমায় বলবেন, আবার আমি আপনাকে দিয়ে দেবো। আসাদুদ্দিন ওয়েসি খুব সংকটে পড়ে গেছে, সবার সামনে তিনি চোর হয়ে গেছেন। না 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 না, ভাবার কিছু নেই, যখনই ইচ্ছে করবে তখনই আপনি আমায় বলবেন, শেষ হওয়ার আগে বলবেন, আমি আবার এক বাক্স করে পাঠিয়ে দেবো। আর আমার ঘরে যখনই আসবেন তখনই আপনার জন্য প্লেটে করে আমি খাগড়া সাজিয়ে রেখে দেবো। আমাদের খাবার যে আপনি এত ভালোবাসেন জেনে আমার খুব ভালো লাগলো, কিন্তু আমি তো নিরামিষাশী, তাই আপনাদের খাবার আমি খাই না। তো আজকে উনি মিস করে ফেলেছেন। রাহুল গান্ধী এবং অমিত শাহ কিন্তু একই গাড়িতে গেছেন, আলাদা আলাদা যেতে পারতেন, কিন্তু একই গাড়িতে গেছেন। এতে আমাদের কি বোঝা যায় জানেন? এতে আমাদের সংসদীয় রীতিনীতি এবং আমাদের যে সভ্যতা, সংসদীয় সভ্যতা, যে বিরোধী দলের সঙ্গে সরকার পক্ষের যে সংসদের বাইরে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, সেটা কিন্তু দেখা যায় না সাধারণত। আর একটি ঘটনার কথা উল্লেখ করি, মাঝে মধ্যে আমাদের নরেন্দ্র মোদী ওই যে ক্যান্টিন আছে, আমাদের সাংসদদের ক্যান্টিন আছে,
সেই ক্যান্টিনে মাঝে মাঝে খাবার টেস্ট করতে যান যে রান্না বান্না ঠিক হচ্ছে কিনা। একদিন গিয়ে দেখেন M.K. স্টালিন, দক্ষিণের নেতা, তিনি একা একা বসে নাড়াচাড়া করছেন, খাবার নাড়াচাড়া করছেন, খাচ্ছেন না। মোদিজির সব দিকে লক্ষ্য আছে, মোদিজি গেছেন, গিয়ে উল্টো দিকে বসেছেন। কি ব্যাপার স্টালিন, আপনি খাওয়া দাওয়া করছেন না, শুধু চামচ নেড়ে যাচ্ছেন, ব্যাপারটা খুব চিন্তিত মনে হচ্ছে। যে হ্যাঁ মোদিজি, আমি খুব চিন্তায় পড়েছি। এগুলো শোনা গল্প, আনটোল্ড স্টোরি, যেগুলো এই স্টোরিগুলো বিভিন্ন ভাবে আমাদের কাছে আসে এবং আমরা নিজেরাও কিছু প্রত্যক্ষ করেছি। যখন আমরা সংসদ কভার করেছি তখন আমরাও দেখেছি, কিন্তু এই ঘটনাটা আমার চোখে দেখা না, এটা শোনা।